পর্ব ৩৮। নিরুপায় নিহাল খান হৃদের পিঠে আশ্বস্ত হাত বুলিয়ে দিতে বলল, আমরা খুব শীঘ্রই মেয়ে দুটোকে পেয়ে যাব বাবা। ইউ আর মাই ব্রেভ বয়। ধৈর্য রাখো। হৃদের ঝিমিয়ে পড়া মস্তিষ্ক তরাক করে জ্বলে উঠল নিহাল খানের কথায়। মেয়ে দুটোকে খুব শীঘ্রই পেয়ে যাব মানে তার বউ এখনো নিখোঁজ? মাত্র দুর্বলতা প্রকাশ করা হৃদ হয়ে উঠল কঠিন। গুরুগম্ভীর মুখে বাবাকে ছেড়ে আশপাশটাই তাকালো তীক্ষ্ণ নজরে। আশেপাশে হাজার হাজার মানুষের গমগমে বীর, অথচ তার বউ এখনো নিখোঁজ। গোটা রাত গড়িয়ে সকাল হলো, অথচ দুটো নিখোঁজ মেয়ের সন্ধান এত এত মানুষের মিলে হৃদকে দিতে পারলো না। শক্তপোক্ত হৃদ ঘায়েল বাঘের ন্যায় হিংস্রে প্রকাশের মতো শান্ত থাকলো। কখন গর্জে উঠবে বা কখন হিংস্রে থাবা বসাবে কার উপর কেউ জানে না। নিহাল খান ছেলের গম্ভীর ঘায়েল মুখটা দেখলো। হৃদকে কি বলে সান্ত্বনা দিবে সেই ভাষাও ওনার জানা নেই। হাজার হাজার মানুষের বাইরে আর্মি, র্যাব, ফোর্স লাগানোর পরও যখন মেয়ে দুটোর সন্ধান পাওয়া গেল না, তখন আশা করা যায় মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই। পাহাড়ি জঙ্গির হাতে পড়ে তাদের মাটি চাপা হয়েছে এতক্ষণে। আর এই কথাটি উপস্থিত সবার ধারণা করছে। এমনকি তিনি আর্মি কমান্ডারের সাথে দুটো মেয়ের ব্যাপারে কথা বলেছে। কমান্ডার ওনাকে এটাই জানিয়েছে। কিন্তু এই কথাটা তিনি বাবা হয়ে হৃদকে কিভাবে জানাবে? ছেলের দুর্বলতায় এই প্রথম কোনো কিছু নিয়ে দেখেছে তিনি। বুঝ হবার পর এই প্রথম ওনার ছেলে ওনার কাছে কিছু নিয়ে আবদার করলো, তাও নিজের বউকে সেভ করতে। অথচ চারপাশে হুলস্থুল অভিযান সে নিজেই চালিয়ে রেখেছে। বাবা হয়ে উনির কিছু করার সুযোগ পর্যন্ত চাচ্ছে না উনি। ছেলের দুর্বলতার সামনে তিনি কিভাবে বাবা হয়ে ছেলেকে নিরাশ করে বলবে মেয়ে দুটো হয়তো আর বেঁচে নেই? মন্ত্রী হয়ে তিনি অসহায় বোধ করলো পরিস্থিতির কাছে। ছেলের পছন্দের মানুষকে খুঁজে না পেয়ে কিভাবে সামলাবে হৃদকে সেই চিন্তা ওনাকেও ত্রাস করলো। ওনার বউটা এমনই যে রকচটে, যদি হৃদের কিছু হয় তাহলে এই দায়ভার নিশ্চয়ই ওনার উপর ডালবে হৃদের মা। দীর্ঘ পানির নিঃশ্বাস গোপন করে তিনি এগিয়ে আসলো হৃদকে কিছু বলবে, কিন্তু তার আগেই হৃদ নিজের ক্রিমিনাল মাইন্ড চালালো। নিহাল খানকে উদ্দেশ্য করে ব্রেন চালাতে চালাতে বলল, কমান্ডারদের দ্বিগুণ ফোর্স বাড়াতে বলো বাবা। রেব বাহিনীর সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামতে বলো। জায়গায় জায়গায় সন্দেহভাজন যা পাবে সেটাই যেন সংগ্রহ করে। দরকার পড়লে আমি নিজে ভিজিট করবো সেই জায়গাগুলোতে। দ্রুত ফোর্স বাড়াতে বলো, কুইক। হৃদের ট্রেনিং কুকুরের বিষয়টা নিহাল খানের দারুণ রাখলো। এই কুকুরগুলো পাহাড়ের বুকে নামলে অবশ্যই মেয়ে দুটো সন্ধান পাওয়া যেতে পারে দ্রুত। কিন্তু এত এত আর্মি, র্যাব, ফোর্সের সাথে হৃদের হাজার হাজার ছেলেবেলে থাকতে আরও মানুষের কি দরকার? নিহাল খান আমতা আমতা করে হৃদকে আপত্তি জানাতে চেয়ে বলতে চাইলো, কমান্ডারগুলোদের বলে দিচ্ছি ট্রেনিং কুকুরের বিষয়টা, কিন্তু এত মানুষ থাকতে আরও ফোর্সের কি প্রয়োগ? নিহাল খানের কথা শেষ করার আগেই কোমরে দুহাত রেখে পাহাড়ের শেষ সীমানায় তাকালো হৃদ। দৃষ্টিতে সে কি তেজ, কোনো কিছু জ্বালিয়ে পুড়িয়ে ফেলার মতন ভয়ঙ্কর তপ্ত চোখে। সকালের পরিবেশটা বেশ সুন্দর, কিন্তু চারপাশে মানুষের হই হুল্লোড় চিৎকারে পরিবেশটা আর সুন্দর দেখাচ্ছে না। যেন মনে হচ্ছে কোলাহলে কোনো রণক্ষেত্র এটি, যেখানে সবাই যুদ্ধের প্রস্তুতিতে দাঁড়িয়ে। হৃদ পাহাড়ের চূড়ায় তাকিয়ে নিহাল খানের কথা কেটে শক্ত গলায় বলল, প্রয়োজন আছে বাবা, খুব প্রয়োজন আছে। শুধু আর্মি বা র্যাব ফোর্স নয়, এ এলাকার পাহারান লোক লাগাও আমার বউকে খুঁজতে। আমার এত এত ক্ষমতা আজ কোনো কাজে দিচ্ছে না। আমি আমার বউকে সহি সালামত চাই, এখনো খুঁজে পাচ্ছি না। আমার জায়গায় তোমাকে ব্যাখ্যা দিতে পারবো না, তুমি শুধু ফোর্স বাড়াও বাবা। নিহাল খান আর আপত্তি করলো না, হৃদের কথা মতো কাজ করলো। পিছন থেকে হৃদের কাজ চেপে এগোলো কমান্ডারের দিকে, সেখানে কথা বলে ফোর্স বাড়াবে। সে সাথে ট্রেনিং কুকুর পাহাড়ের বুকে নামাতে বলল। নিহাল খান যেতেই আসিফ দৌড়ে এদিকটা এগিয়ে আসলো হৃদের দিকে। হৃদকে জেগে উঠতে দেখে মূলত ওর কথা বলতে আসা। হৃদের আসিফের দৌড়ে আসার মধ্যেই আকাশের বুকে দেখা গেল আরও একটি হেলিকপ্টারের চক্কর। দৌড়ে আসা আসিফ মাথা তুলে আকাশের দিকে তাকালো। এই হেলিকপ্টারটা নিশ্চয়ই খান পরিবারের সদস্যদের থাকার কথা। আসিফকে রাতে আয়ন কল দিয়েছিল মায়ের খোঁজ নিতে, হয়তো আয়ন হতে পারে এই হেলিকপ্টারে। আসিফ আকাশের দিকে তাকাতে তাকাতে দৌড়ের গতি কমিয়ে দিল। হেলিকপ্টারের পাখা ধীর কমিয়ে এসে আসিফ পার হয়ে হৃদের মাথার উপর গিয়ে নামলো বাকি হেলিকপ্টারের সঙ্গে। হৃদ চোখ উঁচিয়ে তাকালো না পর্যন্ত উড়ন্ত হেলিকপ্টারের দিকে। কে বা কারা এসেছে তার দেখার দরকার পড়লো না। হৃদ এক দৃষ্টিতে তাকিয়ে রইল সেই পাহাড়ের চূড়ায়। আসিফ দৌড়ে হৃদের কাছাকাছি আসতেই ডাকলো হৃদকে, ভাই। আকাশের বুকে হেলিকপ্টারগুলো উড়া আসিফ, সবগুলো নিষিদ্ধ জায়গায় হেলিকপ্টারের খোঁজ থাকা কুইক। আমি নিজে যাবো সেসব নিষিদ্ধ জায়গাগুলোতে, চল। হৃদ শুধু তার ব্রেন চালাচ্ছে এই মুহূর্তে, কিভাবে বউকে খুঁজে পাওয়া যাবে এই পদক্ষেপ গ্রহণ করছে। বাকি সবাই শুধু হৃদের কথা অনুযায়ী কাজ করছে। যে কোনো পরিস্থিতিতে হৃদের তীক্ষ্ণ মাইন্ড দ্রুত চলে সেটা পূর্ব থেকে অবগত আসিফ। তাই নতুন করে অবাক হলো না হৃদের চালচলনে।
আসিফ হৃদের কথা শুনল এবং কিছু বলতে চাওয়ার আগেই হৃদ নিজেই কথা শেষ করতে করতে হাঁটে হেলিকপ্টারগুলোর দিকে। আসিফ বুঝলো হৃদকে এই মুহূর্তে কিছু বলার চেয়ে চুপচাপ সে কাজ করাটাই শ্রেয়, নয়তো সে আগুনে হৃদের ভিতর চলছে, সেই আগুনে সর্বপ্রথম আসিফকেই পুরাবে হৃদ। আসিফ তৎক্ষণাৎ হৃদের পিছন থেকে দৌড়ে সামনে এলো হেলিকপ্টারকে বলতে, হেলিকপ্টারগুলো আকাশে উড়াতে। আসিফ হেলিকপ্টারে তাদের কাজ বুঝিয়ে দেওয়ার মধ্যেই দেখলো মাত্র আগত হেলিকপ্টার থেকে আয়ন আর রাদীপ দুজনে অস্থির উত্তেজিত অবস্থায় নামছে। দুজনের ঘাটার গতিপথ ছিল হৃদ, কিন্তু অশান্ত অস্থির হৃদ চোখ আউড়িয়ে তাদের দুজনকে দেখলো না। কোমরে ইন করা শাড়ির বাস খুলতে খুলতে গিয়ে বসলো হেলিকপ্টারের ভেতর। আয়ন রাদীপ হৃদকে হেলিকপ্টারের ভেতর বসতে দেখে নিজের হাঁটার গতি বাড়িয়ে দৌড়াতে চাইলো, কিন্তু ততক্ষণে দুজন বডিগার্ড দুদিক থেকে উড়ন্ত যন্ত্রটি দরজা আটকে দিতেই ক্যাপ্টেন হেলিকপ্টার উড়ালো আকাশে। আয়ন আর রাদীপ কারো সুযোগ হয়নি হৃদের সঙ্গে যাওয়ার। আসিফ অপর হেলিকপ্টারে উঠতে উঠতে চেঁচালো হৃদ আর আয়নের উদ্দেশ্যে, তাড়াহুড়োই বলল, আয়ন ভাই, আপনি আর রাদীপ ভাই দুজনে দুটো হেলিকপ্টার নিয়ে উঠে পড়ুন, আমরা পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে যাব। ভাইয়ের পেছন পেছন আমরা দুটো আলাদা আলাদা হেলিকপ্টারে আলাদা আলাদা দেশায় যান, ক্যাপ্টেনদের লোকেশন বলা আছে, সঙ্গে একজন করে বডিগার্ড নিয়ে যান। আসিফের কথা মতো আয়ন রাদীপ দুজনেই দৌড়ালো দুই পথে। হৃদের পেছন পেছন তারাও একটি করে হেলিকপ্টার উড়িয়ে গেল ভিন্ন ভিন্ন দেশায়। আসিফ চলে যেতে গিয়েও একটু থামলো, বাকি হেলিকপ্টারের ক্যাপ্টেনগুলোকে আবারও একবার করে লোকেশন বুঝিয়ে দিয়ে সে পুনরায় তার বরাদ্দকৃত হেলিকপ্টারে চড়তে চড়তে দেখলো অস্থির উত্তেজিত আরিফ দৌড়ে এদিকটায় আসছে। হয়তো আসিফকে কিছু বলতে চাই। আসিফ কি মনে করে পুনরায় থেমে গেল। কিছু দূর এগিয়ে এসে আরিফকে আশ্বস্ত করে বলল ওদের সাথে যেতে, মায়াদের খুঁজে পাহাড়ের বুকে হেলিকপ্টার নিয়ে চড়তে। আসিফের কথায় উত্তেজিত আরিফ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। মুহূর্তের মাঝে 10টি হেলিকপ্টারের পাখা উড়িয়ে চলল পাহাড়ের বুকে। অল্প দূরত্বে পাহাড়ের বুক ঘেঁষে হেলিকপ্টার থেকে খুঁজ চলল মায়াদের। এত এত মানুষ শুধু অবাক চোখে তাকিয়ে রইল হৃদকানের ক্ষমতার দিকে। তাদের দেখা কখনো এমন হয়নি, কারোর জন্য কেউ এত অস্থির পাগল হয়ে এত মানুষ জড়ো করে ফেলতে মুহূর্তের মাঝে। হাজার হাজার মানুষকে বিরতিহীনভাবে লাগাতার এক পাহাড় থেকে অন্য পাহাড়ের বুকে দৌড়াচ্ছে শুধু দুটো মেয়ের জন্য। সেই সাথে এতগুলো মানুষের খাওয়া দাওয়া, পানি, ডাক্তারের ব্যবস্থা পর্যন্ত করে হৃদ খানের পক্ষ থেকে। তারপরও মেয়ে দুটো হৃদ খানের চাই। এখনো তো উপস্থিত মানুষের মধ্যে একটা তীব্র কোলাহল জেগে উঠেছে। কে সেই নারী যার খুঁজে হৃদ খান আকাশ পাতাল এক করে দিচ্ছে অনুসন্ধানে? হৃদ খানের শখের নারীকে সবাই এক পলক হলেও দেখতে চাই, কিন্তু আফসোস সেটা আদৌ সম্ভব হবে কিনা কে জানে। সবার ধারণা মেয়ে দুটো হয়তো জীবিত নেই, কারণ জীবিত মানুষের সন্ধান এতক্ষণে পেয়ে যেত তারা, কিন্তু মৃত মানুষের সন্ধান পাওয়া আর এই পাহাড়ের বুকে অনেকটাই দায়ী, কারণ মৃত মানুষ বন্যপশুর শিকার হয়। যদি মেয়ে দুটো মৃত হয় তাহলে এতক্ষণে নিশ্চয় পাহাড়ে বন্যপশুর আহার হয়ে গেছে। সেখানে এক রাত কেন, এক যুগ খুঁজলেও মেয়ে দুটো সন্ধান পাওয়া যাবে না। দেখতে দেখতে আর্মি, র্যাব, ফোর্স আরো দ্বিগুণ বাড়ানো হলো। সারি সারি গাড়ির ভিড় করলো রাস্তায়। দুপাশে পাহাড়ি রাস্তায় 2 কিলোমিটার পর্যন্ত শুধু গাড়ির ভিড়ই পড়লো। আগত র্যাব বাহিনীর সাথে স্পেশালিস্ট ট্রেনিং কুকুর নামালো হলো পাহাড়ের বুকে। সেটা কাজেও দিল। কুকুরগুলো ঘ্রাণ শক্তি তীব্র হয়, কোনো জিনিস ঘ্রাণে চিহ্নিত করতে পারে মানুষের অবস্থান। র্যাব বাহিনীর হাতে সেই কুকুরগুলো নিয়ে জায়গায় জায়গায় ছড়িয়ে পড়তেই মায়েদের চিহ্ন খোঁজ করতে শুরু করলো। প্রথমে রাস্তায় রক্তের দাগ পেল। রাতের আধারে জঙ্গি ছেলেগুলোর হাতে মায়ের পা কেটে উল্টে পড়া সেই রক্তের দাগগুলো কুকুর দিয়ে শনাক্ত করতেই সেখানে র্যাব বাহিনীর দাগ টেনে সিজ করলো। পাহাড়ে উঠতে উঠতে আরো কয়েক জায়গায় অল্প অল্প রক্তের দাগ পেল বিভিন্ন জায়গায়। তদন্ত অনুযায়ী র্যাব ফোর্সের ধারণা করছে মেয়ে দুটো আধারে হয়তো এই পথে দৌড়ে পালিয়েছিল। এই শনাক্ত করা জায়গাগুলো হৃদের কাছে পৌঁছানো বার্তা পাঠানো হলো হৃদের ক্যাপ্টেনের কাছে। 7টা থেকে 9টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা যাবৎ পাহাড়ের নিষিদ্ধ জায়গাগুলোতে হেলিকপ্টার চড়ে বেরিয়েও মায়েদের অনুসন্ধানের খোঁজ পেল না হৃদ বা অন্য কেউ। তারপরও ক্লান্তিতে কেউ থেমে নেই। বিরতিহীনভাবে এক জায়গায় বারবার রাউন্ড দিয়ে খুঁজে বেড়াচ্ছে মায়েদের। অশান্ত হৃদ দাঁত কিরবির করে বসে। তখনই হেলিকপ্টারে খবর দিল মায়েদের কিছু চিহ্নের শনাক্তকরণের বিষয়টি। অল্প আশার আলো দেখতে পেয়ে হৃদ তৎক্ষণাৎ উড়ন্ত যন্ত্রটি নামাতে বলল নিচে। দক্ষ ক্যাপ্টেন তাই করলো। পাহাড়ের শেষ চূড়ায় পাখা রাউন্ড ঘুরিয়ে নামলো নিচে। উড়ন্ত যন্ত্রটি নামতে দেরি, কিন্তু হৃদের লাফিয়ে বের হতে দেরি হলো না। হৃদকে বের হতে দেখে কালো পোশাকধারী কিছু র্যাব ফোর্স এগিয়ে আসলো। তাদের মধ্যে একজন কমান্ডারও ছিল। তিনি হাতে একটা ট্যাব হৃদকে তখনকার শনাক্তকরণের জায়গাগুলো ছবি দেখাতে দেখাতে হাঁটলো সামনে। হৃদ ট্যাব হাতে চললো নিচে। সেদিকে ট্রেনিং কুকুরগুলো দিশা দিচ্ছিল। পাহাড়ের উঁচু হতে নিচে নামার মাঝপথে আবারও হইচই পড়লো কুকুরগুলো। ঘেউ ঘেউ শব্দে পা দিয়ে আশেপাশে বালু মাটি সরাতে লাগলো কোনো কিছুর আভাস পেয়ে।
হৃদ থামে। সে থামে নয়, তাকে থামতে হয় কুকুরগুলোর হইচই দেখে। সেই সাথে থামলো পুরো র্যাব ফোর্স। কুকুরগুলো দেখানো জায়গায় অনুসন্ধান করে আশেপাশে খুঁজতে লাগলো কি আছে সেখানে। কয়েক সেকেন্ডের ব্যবধানে কুকুরগুলো নিজেই পাহাড়ি লাল বালুর মাটি করে বের করলো ছোট একটি যান্ত্রিক ফোন। একজন র্যাব সদস্য গ্লাভস হাতে সেই ফোন তুলে কমান্ডারের হাতে দিতেই তিনি সেটা হৃদের হাতে দিল। অস্থির অশান্ত হৃদ কম্পিত হাতে সেই ফোনটি হাতে তুলল। নিশ্চুপ ভঙ্গিতে এক দৃষ্টি তাকিয়ে রইল সেই ফোনের দিকে। তখনই পাশ থেকে কমান্ডার হৃদের উদ্দেশ্যে বলল, এটা হচ্ছে আপনার পাঠানোকৃত নাম্বারের ফোনটি, যেটা আমরা রাতের লোকেশন ট্র্যাক করেছিলাম সেটি। ধারণা করা যায় এটি মেয়ে দুটোর মধ্যে একজনের ফোন হবে। ওদের হয়তো সন্ত্রাসীগুলো এই রাস্তা দিয়ে ধরে কোথাও নিয়ে গেছে মিস্টার খান। অশান্ত হৃদের মন মস্তিষ্ক দুটোই ধপধপ করছে আগুনের লাবার নেয়। এই মুহূর্তে সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে ফেলতে পারলেও তার মন শান্ত হবে না। হৃদ এই মুহূর্তে ভয়ঙ্করভাবে ঘায়েল হচ্ছে। একের পর এক বইয়ের নিখোঁজ হওয়ার চিহ্ন পেয়ে হৃদ অনুভব করতে পারছে তার বউয়ের তীব্র আকুতি, তার ছটফটের লড়াই। নিশ্চয়ই তার বউ শেষ পর্যন্ত অনেক লড়াই করেছিল বেঁচে ফেরার। সেজন্যই তো জায়গায় জায়গায় নিজের লড়াইয়ের চিহ্ন রেখে গেল। হৃদ শক্ত হাতে মুঠোয় পিষল ফোনটিকে। চোয়াল শক্ত করে আশেপাশে তাকালো অশান্ত দৃষ্টিতে। ভালো মাটির উপর কয়েকজন মানুষ দস্তাদস্তি করলে যেমন ঘর তো উঁচু নিচু হয়ে থাকে, বর্তমানে তেমন অবস্থা হয়ে আছে পাহাড়ের সামনে। হিংস্রত্ব হৃদের চোখের পাটা ক্রমশ আবার লাল হতে লাগলো, অথচ তার বাচনভঙ্গি ততই শান্ত দেখালো। হৃদের শান্ত ভঙ্গি দেখে বোঝার উপায় নেই সে এই মুহূর্তে কতটা হিংস্রত্বের ঘায়েল শিকারী আছে, শিকারের অপেক্ষায়। আশেপাশে সিল মেরে জায়গা সিজ করে দিল কমান্ডার। তিনি প্রথম অবস্থায় হৃদের মনোভাব ধরতে না পেরে পুনরায় বলল, মিস্টার খান, এটা হচ্ছে একটা গুহা। ফুটা যেহেতু এখানে পেয়েছি তাই আশা করা যায় মেয়ে দুটো হয়তো রাতে এই গুহার ভিতরেই ছিল। আমরা লোক পাঠাচ্ছি এর ভিতরে। হৃদ গুহার সামনে হাঁটু মেরে বসলো ভিতরের দিকে তাকিয়ে। কি জানি সে কি দেখলো গুহার ভিতরে। তার পরপরই শোনা গেল হৃদের শান্ত কণ্ঠ, এটা গুহা নয়, সুড়ঙ্গ পথ। এই সুড়ঙ্গের দ্বিতীয় রাস্তাটা খুঁজুন কমান্ডার, আশেপাশে কোথাও থাকতে পারে। হৃদের কথায় কমান্ডার একইভাবে হৃদের সাথে বসে গুহার ভিতর উকি মারতে মারতে বলল, এটা কোনো সুড়ঙ্গ নয় মিস্টার খান। দেখতে সুড়ঙ্গের মতো মনে হলেও আসলে এটা একটা গুহা। আমি আমার 15 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, এসব পাহাড়ি গুহায় সন্ত্রাসীরা আশ্রয় নেওয়ার জন্য খনন করে। এসব গুহার দ্বিতীয় কোনো পথ থাকে না। তীব্র মেজাজে হাতের মুঠোয় মায়ের ফোনটি পিষে তৎক্ষণাৎ জায়গা ছেড়ে উঠে দাঁড়ালো হৃদ। এই মুহূর্তে কমান্ডার হৃদের পাশে বসে থাকা মানে পরিস্থিতি বিগড়ে যাওয়া। এমনি হৃদের মেজাজ হিংসত্বে হাইনাতে হয়ে আছে, কখন থাপা বসাবে ঠিক নেই। মন মস্তিষ্ক জ্বলছে তপ্ত আগুনে। সেজন্য হৃদ নতুন করে আর আগুন জ্বালাতে চায় না। কমান্ডার রেখে হৃদ এগিয়ে গেল সামনে। উপস্থিত বাকি র্যাব বাহিনীর ট্রেনিং কুকুর নিয়ে দৌড়ালো হৃদের আগে আগে। পাহাড়ের উঁচু স্থান হতে অনেকটাই নিচে নামলো সুড়ঙ্গ পথের খোঁজে। একটা সময় হৃদের কথা মতো পেয়ে গেল। সুড়ঙ্গের মুখে খুঁজ পেতে কুকুরগুলো আবারও হইচই ঘেউ ঘেউ শব্দ করে চেঁচালো। থামলো সবাই। পুনরায় শনাক্ত হলো মায়েদের ফেলে যাওয়া কিছু জিনিস। গুহার ভিতর র্যাব ফোর্সের প্রবেশ করতে সেখান থেকে উদ্ধার হলো রাফের ফেলে যাওয়া ছোট্ট ব্যাগটি আর মায়ের রক্তাক্ত সাদা হিজাবটি। দুটো জিনিস সংগ্রহ করে হৃদের হাতে তুলে দিতেই হৃদ প্রথমে ব্যাগটা হাতে নিল। অস্থির অশান্ত মনে সে কি নাকে বাজাতে অপরিচিত গ্রান আসলো ব্যাগ থেকে। ঠিক তৎক্ষণাৎ বুঝতে পারলো ব্যাগটা তার বউয়ের নয়। পুনরায় ব্যাগটি ফেরত দিতে দিতে মায়ার হিজাবটি তুলে নিল হাতে। আগের নেই হিজাবটি আর নাকে বাজাতে হয়নি হৃদের। তার আগেই পরিচিত সুবাস বাজলো নাকে। হৃদ থমকে যাওয়ার মতো হিজাবটির দিকে তাকিয়ে রইল গুটি কয়েক সেকেন্ড। পরিচিত সুবাসটা বলছে এই হিজাবটি তার বউয়ের। হিজাবের রক্তের ছিটার দাগ আর পাহাড়ির লাল মাটির ময়লা বর্ণনা করছে তার বউ রাতে এখানেই ছিল। না জানি কতটা আতঙ্কে আর কতটা অসহায়ত্বে আহত অবস্থায় এখানে আশ্রয় নিয়েছিল সে। আচ্ছা, ফোনে যে হৃদকে গুহার কথা বলেছিল সেটি কি এই গুহার কথাই বলেছিল তার বউ? না, হৃদ আর ভাবতে পারলো না। ছটপট অস্থির মনে বলিষ্ঠ হাতে হিজাবের পিছে হাঁটু ভেঙে বসলো সুড়ঙ্গের মুখে সম্মুখে। অন্ধকার সুড়ঙ্গের ভিতর দিনের আলো এতটা অন্ধকার দেখালে তাহলে রাতে হয়তো আরো ভয়ঙ্কর অন্ধকার দেখায়। তার বউ নিশ্চয় ভয় পেয়ে আহাজারি করেছিল অল্প আলোর জন্য। হৃদের পাশাপাশি তখনকার কমান্ডারটি বসলো হাতের ফোনে আলো জ্বালিয়ে। সুড়ঙ্গের ভিতর আলো ফেলতে দেখলো ছোটখাটো গুহার মতো বেশ বড় সুড়ঙ্গ পথ ভিতর দিকে চলে গেছে। কমান্ডার সেটি দেখে হৃদের দিকে তাকালো আর চোখে। তখন হৃদকে জোর গলায় বলেছিল এসব পাহাড়ি গুহায় দ্বিতীয় রাস্তা থাকে না। অথচ ওনার 15 বছরের অভিজ্ঞতা ভুল করে হৃদ খানের ধারণা ঠিক হলো। দেখা মাত্র কিভাবে বলে দিতে পারলো এটা গুহা নয় সুড়ঙ্গ পথ ছিল? তিনি তো জানেন
এসব গর্তের মতন দেখতে গুহা পাহাড় কেটে বানানো হয় শুধু পাহাড়ি জঙ্গিদের আশ্রয় নেওয়ার জন্য। যেমনটা মানুষ ঘর বানায় তেমন পাহাড় কেটে জঙ্গিরা গুহা বানায় তাদের নিরাপত্তার জন্য। কিন্তু রিদ খানের ধারণা ওনার অভিজ্ঞতা থেকে এতটা প্রহর কিভাবে হয় এসব বিষয়ে এত সহজ ভাষা কিভাবে সবকিছু আগে বলে দিতে দেওয়া সম্ভব। কমান্ডারের চিন্তা ভাবনার মাঝেই রিদ সুরঙ্গের ভিতর হাত ঢুকিয়ে একটা মচমচে শুকনো পাতা হাতে নিল। রিদকে গম্ভীর মনোযোগ সহকারে পাতাটি দেখে তাকিয়ে থাকতে দেখে তিনিও তাকালো সেদিকে। দেখলো শুকনো পাতাটি রক্তের কালশিটে দাগে দুমড়ে মুচড়ে আছে। বেশ কিছু পাতায় একইভাবে রক্তের দাগ দুমড়ে মুচড়ে পড়ে আছে। রিদ বুঝতে পারলো মায়া আর রাফার মধ্যে কেউ একজন রক্ত পরিষ্কার করতে চেয়েছিল এই পাতার সাহায্যে। শ্বাস আটকে আসার মতো কষ্টে রিদ বুক ফুলিয়ে শ্বাস টানলো কয়েকবার। শেষবার সুরঙ্গের ভিতর তাকিয়ে পুনরায় সে উঠে দাঁড়ালো। যে পথে এসেছিল সে পথেই হাঁটলো পাহাড়ের চূড়ায়। রিদকে পাহাড়ের উঁচুতে উঠতে দেখে কমান্ডার উঠে দাঁড়াতে দাঁড়াতে তাড়াহুড়ো করে বলল, মিস্টার খান, কোথায় যাচ্ছেন আপনি? আমরা তো যাবো নিচে, আপনি উপরের দিকে যাচ্ছেন কেন? শক্ত রিদ উত্তর করলো না কমান্ডারের কথাই। সে এতক্ষণে বুঝতে পেরে গেছে তার গন্তব্য এখন কোথায়। বউ তার এই সুড়ঙ্গ পথ ধরেই পাহাড়ের উপরে উঠেছিল রাতে, কিন্তু এরপর কোথায় গিয়েছে সেটা রিদকে জানতে হবে। রাফাকে নিয়ে মায়া দৌড়ে যাওয়া একই পথে হাঁটলো রিদ। হাঁটতে হাঁটতে সে একই পথে উঠে দাঁড়ালো পাহাড়ের শেষ পৃষ্ঠে। রিদ আশেপাশে তাকালো। নিজের ক্রিমিনাল মাইন্ড আর বিচক্ষণতার কাজে লাগিয়ে মায়াদের রাতের পরিস্থিতি বর্ণনা করতে চাইল নিজে নিজে। বাসপাখের দৃষ্টি আর প্রহর ব্রেন চালিয়ে আশেপাশে পর্যবেক্ষণ করতে করতে বর্ণনা করলো। পাহাড়ের শেষ পৃষ্ঠের চূড়ায় দাঁড়িয়ে এখান থেকে ফিরে যাওয়ার পথ বন্ধ। সামনে গহীন গভীর খাদ আর পিছনে ছিল জঙ্গি ছেলেগুলো। এখান থেকে ঘুরে পুনরায় দৌড়ানোর সুযোগ পাবে না তার বউ, কারণ এতে অনেক সময় লাগবে। ততক্ষণে ছেলেগুলোর হাতে ধরা পড়ার সম্ভাবনা বেশি। যদি তার বউ ধরা পড়তো তাহলে এতক্ষণে তার মৃতদেহটা হলেও রিদ পেয়ে যেত। কারণ পাহাড়ের বুকে থাকা চোর, ডাকাত, জঙ্গি, সন্ত্রাসী একটা মানুষকেও রিদ ছাড় দেয়নি বন্দি করা থেকে। এর মানে তার বউকে রাতে কিডন্যাপ করা জঙ্গি ছেলেগুলো রিদের হাতে বন্দি এই মুহূর্তে। হয়তো তার বউয়ের সন্ধান পেলে ছেলেগুলোকে শনাক্ত করা যাবে। তাই রিদের বিচক্ষণ বলছে তার বউ রাতে জঙ্গিদের হাতে পড়েনি, হয়তো প্রাণ বাঁচাতে কিছু একটা করেছে। কিন্তু কি? পিছনে জঙ্গি ছেলেগুলো থাকলে মানুষ ইজ্জত বাঁচাতে অসহায় অবস্থায় কি করতে পারে? পাহাড় থেকে লাফ দিতে পারে? রিদের হিসাব বারবার মিলে যেতেই রিদের বুক আটকে উঠল। কম্পিত বুকে তাকালো নিচে। দিনের আলোয় উপর থেকে নিচে তাকালে মানুষের শরীরের রুম দাঁড়িয়ে যাওয়ার মতো ভয়ঙ্কর গহীনতা দেখা যায়। রিদ মায়ার লাফিয়ে পড়া এক স্থানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। রিদ মায়ের লাফিয়ে পড়া এক স্থানে দাঁড়িয়ে নিচের দিকে তাকালো। এক হাতে মায়ের হিজাব চেপে অন্য হাতে মুঠোফোনটি ধরা। অনবরত দৃষ্টিতে পাহাড়ের উঁচু হতে তলদেশ তাকিয়ে। হৃদের আশেপাশে অসংখ্য মানুষের ভিড়, সবাই মায়াকে খুঁজে বেড়াচ্ছে। অথচ হৃদের বুকে কাঁপছে এটা মানতে তার বউ হয়তো রাতে এদিকটাই এসেছিল জেনে বুঝে, হয়তো নয়তো অসাবধানতায় এই পাহাড়ের চূড়া হতে নিচে পড়ে গিয়েছে। হৃদ শূন্য চোখে নিচে একবার তাকিয়ে রইল। হৃদের হেলিকপ্টারটা ছাড়া বাকি 9টি হেলিকপ্টার দেখা গেল এই পাহাড়ের তলদেশে উড়ে বেড়াচ্ছে মায়াদের খুঁজে। হৃদ নিজেও এতক্ষণ এই নিষিদ্ধ জায়গাগুলোতে মায়ের খোঁজ করছিল, কিন্তু কোথাও পায়নি। হৃদ বুঝতে পারছে না, যদি দুটো মেয়ের একদিকটায় লাফিয়ে থাকে তাহলে এতক্ষণ পর্যন্ত তাদের একটা চিহ্ন পর্যন্ত কেউ পাচ্ছে না কেন? রাত থেকে এই পর্যন্ত সবাই খুঁজে খুঁজে ক্লান্ত। এখন সময় 10টার করে। তার বউ যাবে কোথায়? মাঠে ঘুরে হলেও পাহাড়ের তলদেশ থেকে বেরিয়ে যাওয়ার কথা, অথচ বিগত 12 ঘন্টা ধরে খোঁজাখুঁজির পরও কোনো হদিশ পাচ্ছে না কেউ। চারপাশে চাপা গুঞ্জন চলছে, মায়া জীবিত নেই। অথচ হৃদের মন মস্তিষ্ক মানতে নারাজ, তার বউকে জীবিত নেই। হৃদ বুঝতে পারছে সে অনেকটা দেরি করে ফেলেছে তার বউয়ের কাছে পৌঁছাতে, কিন্তু না জানি কতটা দেরি করে ফেলেছে। সেই বয়ে আকাশের দিকে তাকালো হৃদ। বেশ সময় নিয়ে শূন্য আকাশে তাকিয়ে রইল অনুভূতিহীনভাবে। তার কঠিন ব্যক্তিত্ব নড়ে উঠছে বউয়ের দহনে। চোখের সামনে দুনিয়াটা ঘুরছে হারানোর ব্যথায়। হৃদ তপ্ত দহনে ব্যথা সহ্য করতে না পেরে হঠাৎই বুক পাখাটা আর্তনাতে চিৎকার করে উঠল গলা ফাটিয়ে। হৃদের চিৎকারে আশেপাশটা ভয়ঙ্কর হয়ে উঠল থমথমে। চিৎকারে আকাশের দিকে তাকিয়ে হৃদের আত্মচিৎকারে ধ্বনি বলতে শোনা গেল, হৃদ, আই হেট ইউ, আই জাস্ট হেট ইউ। তোর মতন অবাধ্য নারীর প্রয়োজন নেই হৃদ খানের, প্রয়োজন পড়ে না। শুনছিস তুই? তোকে ছাড়াও আমি ভালো থাকবো, খুব ভালো থাকবো। হৃদের হঠাৎ চিৎকারে আশেপাশে সবাই থতমত খেয়ে অবাক চোখে তাকালো হৃদের দিকে। একটা মানুষ কতটা ভিতর থেকে ভেঙে পড়লে এভাবে চেঁচাতে পারে পাহাড়ের বুকে? হৃদের প্রতিটা আত্মচিৎকার ধ্বনি যেন পাহাড়ের বুকে প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে বারবার। উপস্থিত শত শত মানুষ
নিজেদের খোঁজাখুঁজি ছেড়ে শুধু হৃদের দিকে তাকিয়ে। হৃদের না বলা কথাগুলো যেন সবাই পড়ে ফেলছে। বউকে হারিয়ে পাগল পাড়া হৃদের বুক ফাটা আর্তনাদ সবাই দেখতে পাচ্ছে, কিন্তু আফসোস তাদের কারো ক্ষমতা নেই হৃদের বউকে সুস্থ সবল অবস্থায় ফিরতে দিতে। কারণ তাদের সবার ধারণা মেয়েটি হয়তো রাতে জঙ্গিদের হাতে পড়ে পাহাড়ের বুকে কোথাও মাটি চাপা হয়ে গেছে, যার জন্য এখনো তারা মেয়েটির সন্ধান খুঁজে পাচ্ছে না। ক্লান্ত হৃদ আকাশের বুকে তাকিয়ে রইল তখনও। কয়েক সেকেন্ডের সময়ের ব্যবধানে ক্রমশ চোখের পাতা বন্ধ করতে করতে শ্বাসরুদ্ধকর অবস্থায় হৃদ বিড়বিড় করে আওড়ালো, আমি ভালো নেই জান। তোকে ছাড়া নিঃশ্বাস আটকে আসার মতো কষ্ট পাচ্ছি আমি। প্লিজ জান, কাম ব্যাক। আই ক্যান্ট লিভ উইদাউট, আই ক্যান্ট। প্লিজ কাম ব্যাক, প্লিজ। চলবে।